আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটি হচ্ছে স্থির তড়িৎ নিয়ে। তো তড়িতের উপর দুইটা চ্যাপ্টার আছে, একটা স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ। তো দুইটাই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাকে স্কিপ দেওয়ার কোনো সুযোগই নাই। তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টার যত সূত্র আছে সবগুলো অল্প সময়ের মধ্যে একবার রিভিউ করে ফেলবো, তাহলে পুরো চ্যাপ্টারটা তোমার চোখের সামনে একবার ভাসবে। পরবর্তীতে যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তোমার জন্য খুবই ইজি হবে। সর্বপ্রথম যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করব তাহা হচ্ছে কুলম্বের সূত্র। আমি টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব। টাইপ 1 কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। তো কুলম্ব সাহেব যে কথাবার্তাগুলো বলছেন এটার সাথে মহাকর্ষ সূত্রের অনেক মিল আছে। যেমন আমি যদি সাইড বাই সাইড তোমাদেরকে বুঝাই তাহলে ব্যাপারটা খুব ইজি হয়। হ্যাঁ, মহাকর্ষ সূত্রটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী নিউটন। তো উনি কি বলছিলেন? উনি বলছিলেন যে ধরো দুইটা বস্তু আছে, এটা ভর হচ্ছে m1 এবং m2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে তারা যে আকর্ষণটা করবে সেটা কি হবে? তাদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা উনি কিন্তু বলে গেছিলেন। হ্যাঁ, তো যদি আমরা দুইটা সূত্রকে কম্বাইন করি তাহলে কি পাই? f প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইড বাই d স্কয়ার পাবো। প্রপোর্শন উঠে ফেলে একটা কনস্ট্যান্ট আসে এবং সেটা হচ্ছে g। তাহলে g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। ঠিক আছে, এইটাই উনি বলে গেছিলেন। তো কুলম্বের সাথে এটা পুরো মিল, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে ভর বলছিল আর এখানে আধান বলছে। এই তাই আমরা যদি কুলম্বের সূত্রটা আলোচনা করি, কুলম্বের সূত্রটা এরকম যে দুইটা আধান আছে, একটা হলো Q1 একটা Q2, তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে d। তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ, খেয়াল করো যখন আমি মহাকর্ষ বলছি তখন সেটা শুধুমাত্র আকর্ষণ, কিন্তু যদি আমি কুলম্বের সূত্র বলি সেটা আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। সো তুমি ডিরেক্টলি আকর্ষণ বলতে পারবে না, এভাবে লিখবা আকর্ষণ অবলিক বিকর্ষণ, আকর্ষণ অথবা বিকর্ষণ। তো তাদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটার মানটা কি হবে? তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি দুটোকে কম্বাইন করি তাহলে কি পাবো? f প্রপোর্শনাল টু q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। প্রপোর্শনটা ফেলে একটা কনস্ট্যান্ট আসে এবং সেটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত c। ঠিক আছে, তাহলে এই যে মহাকর্ষ সূত্র, এখান থেকে আমরা তাহলে কি কি জানলাম? f হচ্ছে বল, c এর মানটা মুখস্থ 9 × 10⁹। এই জিনিসটাকে আমরা চাইলে 1/4 পাই k এপসাইলন নট বলতে পারি। ঠিক আছে, বায়ুর জন্য k এর মান 1 আর এপসাইলন নটের মান 8.85 × 10⁻12। q1 q2 হচ্ছে আধান, ঠিক আছে, আধানের মান, আর d হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তো এই ছিল আমাদের কুলম্বের সূত্র। তাহলে এখান থেকে পরে কিভাবে আসতে পারে যে দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, অর্ধেক করলে কি হবে, আধান অর্ধেক করলে কি হবে, দ্বিগুণ করলে কি হবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো টাইপ 1 ডান। এখন চলে যাব হচ্ছে টাইপ 2। টাইপ 2টা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য বেসিকটাই হচ্ছে এরকম যে E = F ডিভাইড বাই কিউ, অর্থাৎ একক আধানে যে পরিমাণ বল অনুভব করে সেটাই হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। তো F এর ফর্মুলা একটু আগে আমরা শিখছি যে CQ1 Q2 বাই d স্কয়ার। এটাকে যদি তুমি কিউ দিয়ে ভাগ করো তো দুইটা কিউকে একটা কিউ দিয়ে ভাগ করলে কি হয়? একটা কিউ থাকে। ঠিক আছে, 1 to 1 নাম দেওয়ার দরকার নাই যেহেতু একটা কিউ আছে। সো এটাই হচ্ছে আমাদের প্রাবল্য, একবারে বেসিক। তবে এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এটা কি রাশি? একটা ভেক্টর রাশি। আর আমরা যে বল নির্ণয় করছিলাম আগে সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি ছিল। সো মনে রাখবা যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এই যে এটা কিন্তু একটা ভেক্টর, আর ওইটাও কিন্তু ভেক্টর রাশি ছিল। ক্লিয়ার? তাহলে যদি তড়িৎ প্রাবল্য থেকে পরীক্ষা ম্যাথ আসে, কিরকম ম্যাথ আসবে দেখো। এই যে এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে, এই ত্রিভুজে দুইটা পয়েন্টে তোমাকে আধান দিয়ে দিবে। ধরো এই পয়েন্টে আধানটা হচ্ছে Q1, এই পয়েন্টে আধানটা হচ্ছে Q2। ফর এক্সাম্পল এই Q1টা হলো পজিটিভ এবং Q2টা হচ্ছে নেগেটিভ, যে কোনো একটা ভ্যালু দিয়ে দিল। এরপর তোমাকে বলবে যে এই বিন্দুটার জন্য প্রাবল্য কত। তো যে বিন্দুর জন্য নির্ণয় করবা সেটাকে অবশ্যই একক ধনাত্মক আধান ধরে নিবা। তাহলে এটা পজিটিভ, তাহলে এটা ডিরেকশন হবে ওইদিকে E1, আর এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে তুমি চিন্তা করবা, এইখানে নিজেকে বসায় চিন্তা করবা, তা তুমি কোন দিকে যাবা? তুমি হচ্ছে তাহলে এই দিকে যাবা নিশ্চয়ই, তাহলে এটা হবে E2। এখন E1 এবং E2 এর লব্ধিটা যদি নির্ণয় করতে যাও মাঝে কোনো একটা জায়গায় হবে, সেটাকে আমি E নাম দিলাম। তাই এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা স্যার তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা যদি তোমার কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দেয় তাহলে তুমি এটা বের করতে পারবে আলফা। ঠিক আছে, যদি বলে ই নির্ণয় করো তখন কেমন নির্ণয় করবা? ভেক্টর বেসিক ফর্মুলা √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos। ঠিক আছে, এরপর ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। সো এই ছিল আমাদের একবারে বেসিক, যে যদি কোনো ত্রিভুজ রিলেটেড ম্যাথ থাকে। আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার
দুইটা আধান দিয়ে দিবে, তারপর বলে দিবে যে মধ্যবিন্দু কোন বিন্দুতে তাদের হচ্ছে প্রাবল্য শূন্য। তাহলে এটা মধ্যবর্তী দূরত্ব যদি আমি ডি নাম দিই, এটা যদি এ বিন্দু যদি বি বিন্দু হয়, আমি যদি ধরে নিই যে এদের মাঝখানে এই পয়েন্টটাতে সি বিন্দুতে হচ্ছে প্রাবল্য শূন্য, তাহলে এখান থেকে এতটুকু যদি আমি এক্স ধরি, এখান থেকে এতটুকু কত হবে ডি মাইনাস এক্স। এটার জন্য একটা শর্টকাট আছে, তোমরা এই শর্টকাটটা চাইলে ব্যবহার করতে পারো, যে এই মধ্যবর্তী দূরত্ব এক্স নির্ণয় শর্টকাট ডি সমান সমান 1 প্লাস রুট ওভার কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। তো এমসিকিউর জন্য এটা তোমরা এই শর্টকাটটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে এই দুই টাইপের ম্যাথ আমরা পেলাম, এটা একটা টাইপ আর এটা একটা টাইপ। হ্যাঁ, প্রাবল্য থেকে দুই টাইপই মূলত আসে। নেক্সটে চলে যাব আমরা টাইপ 3, সেটা হচ্ছে বিভব, ঠিক আছে। বিভব, বিভবের সংজ্ঞাটা কি, যে একক ধনাত্মক তুমি কোনো একটা আধানকে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে চেতেছো, তো আনতে যে পরিমাণ কাজ করা লাগবে, তাহলে ফর্মুলা কি দাঁড়াইলো, একক ধনাত্মক আধান, তাহলে এটা কিউ এর মান 1, সেটা হবে নিচে, যে পরিমাণ কাজ করা লাগে তাহলে উপরে হবে ডাব্লিউ, সেটাই হবে কি বিভব। বিভবে আরেকটা সূত্র আছে, ভি সমান সমান সি কিউ ডিভাইড বাই ডি। বলতে পারো ভাই এটা কোথা থেকে পাইছেন, ওই যে ভি ইকুয়াল টু ইডি, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু কত ইডি, এটা একটা বেসিক ফর্মুলা। তাইলে ই এর ফর্মুলা হচ্ছে সি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটাকে যদি তুমি ডি দিয়ে গুণ করে দাও তাহলে ডি 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 এর ডি স্কোয়ার কাটাকাটি গেলে উত্তর থাকে সি কিউ বাই ডি। এই ফর্মুলা দিয়ে পরীক্ষা ম্যাথ আসতে পারে, যে কোনো একটা বর্গক্ষেত্র আছে, এটা ধরো প্লাস কিউ ওয়ান, এটা প্লাস কিউ টু, এটা ধরো মাইনাস কিউ প্লাস কিউ থ্রি, এটার মান তোমার বের করতে বললো, যে এখানে আধান কত হলে এই মাঝখানে যে কেন্দ্রটা, কেন্দ্রে বিভব শূন্য হবে, কেন্দ্রে বিভব শূন্য কখন হবে, এগুলো প্রশ্ন পরীক্ষা আসে। তখন তুমি যে কাজ করবা, এখানে যাই চিহ্ন থাকুক, যাই থাকুক, চিহ্ন শুদ্ধ তুমি যোগ করে দিবা, তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি কিউ ফোর নাম দিই, তাহলে কিউ ফোর সমান সমান কত আসে, মাইনাস অফ কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। সো এই হচ্ছে আমাদের আনসার। এভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে সবগুলো যোগ করে দেখবা 0 হয়েছে কিনা, হইলেই সেটা কি হবে, কেন্দ্রে বিভবটা শূন্য। আর যদি আলাদা আলাদা, আর যদি বলে যে কেন্দ্রে শূন্য না, যদি বলে যে এই তিনটা বিন্দুতে আধান এত, এই চতুর্থ বিন্দুতে বিভব কত, তখন তুমি যে কাজটা করবা, প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা বিভব বের করবা, বের করে যোগ করে দিবা। এখানে কোনো ভেক্টরের কাজ নেই, কারণ বিভব একটা স্কেলার রাশি। বিভব কি রাশি, স্কেলার। বিভব কি রাশি ভাইয়া, স্কেলার রাশি। তার মানে বিভব কোনো যেহেতু দিক নাই, তো তুমি আলাদা আলাদা বের করে যোগ করে দিলেই হয়ে যাবে। সো এরই মাধ্যমে আমাদের বিভব শেষ। এরপরে চলে যাব টাইপ 4। টাইপ 4 সেটা হচ্ছে গিয়ে তোমার আধান ঘনত্ব। টাইপ 4 এর নাম কি দিব, আধান ঘনত্ব। আধান ঘনত্বকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, আধানকে তুমি এরিয়া দিয়ে ভাগ করবা, দ্যাটস ইট। এই জিনিসটার সাথে আরো কিছু জিনিস রিলেট করা যায়, যেমন এরিয়া মানে তো পাই আর স্কয়ার, তাই না। আবার এফ মানে কি ছিল, এফ মানে ছিল হলো সি কিউ বাই ডি স্কোয়ার। এই জিনিসটাকে আমরা সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার যদি আমরা ই এর সাথে রিলেট করি, সি কিউ বাই ডি স্কোয়ার বলাই যায়, ঠিক আছে। সি মানে কি ছিল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি, ডি কে আমরা আরও লিখতে পারি, এর কোনো সমস্যা নাই। তাইলে 1/4 পাই আর স্কোয়ার ইন্টু কিউ বাই এপসাইলন নট। এখন যদি কোনো একটা গোলক হয়, একটা গোলকের সারফেস এরিয়া কি বলতো, গোলকের সারফেস এরিয়া সমান সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তার মানে গোলকে তুমি যদি অনেকগুলো আধান ছড়ায় দাও, সেক্ষেত্রে কি হবে, 1/1 যে 4 পাই আর স্কোয়ার আর কিউ, জিনিসটা যদি আমরা আলাদা লিখি, কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 1/এপসাইলন নট। এই জিনিসটাকে তো আমরা চাইলে সিগমা বলতে পারি, তাহলে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সো এটাও কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। সো এরগুলো পরীক্ষা আসতে পারে, যে আধান ঘনত্ব সাথে প্রাবল্যের একটা সম্পর্ক, যে তোমার ধরো হচ্ছে আধান ঘনত্ব দিয়ে দিল ই এর মান কত, বা ই দিয়ে দিল এপসাইলন এই সিগমার মান কত, এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে। ক্লিয়ার। সো এই ছিল আমাদের আধান ঘনত্ব টাইপ 4। নেক্সটে চলে যাব টাইপ 5। টাইপ 5 ধারকত্ব। ধারকত্বের মধ্যে আবার অনেকগুলো আছে, আগে আমরা ধারকত্ব সমবায় শিখবো, ঠিক আছে। ধারকত্বের সমবায় মানে একটা ক্যাপাসিটর ধরো এভাবে সিরিজে আছে, এটা যদি C1 হলে যে C2 হয়, তারা যদি সিরিজে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে রেজিস্টরের প্যারালাল মতো। মানে কি, তোমরা কিন্তু 9-10 কিন্তু পড়ছিলা রেজিস্টরের কনসেপ্টগুলো। হ্যাঁ, রেজিস্টরে কি ছিল, যে যদি দুইটা রেজিস্টর এইভাবে প্যারালাল থাকে, হ্যাঁ, এটা R1 এটা যদি R2 হয়, তাহলে ফর্মুলা কি ছিল, তাদের প্যারালাল ফর্মুলা হচ্ছে 1/R1 প্লাস 1/R2। হ্যাঁ, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2।
ভাই জিনিসটা কি চাইলে এভাবে লেখা যায়, তুমি যদি এটা লসাগু নাও তাহলে কি হবে R1 R2, উপরে হবে R1 প্লাস R2, এরপর যদি এটা উল্টায় দাও তাহলে RP সমান সমান হবে উপরে হবে গুণফল আর নিচে হবে যোগফল। ঠিক আছে, এগুলো আমরা 9-10 শিখছি। এই সেম জিনিসটা এখন ক্যাপাসিটরের কাজে লাগবে। রেজিস্টরে যেটা প্যারালালের সূত্র ছিল, ক্যাপাসিটর সেটা সিরিজের সূত্র, মানে 1/CS ইজ ইকুয়াল টু হবে 1/C1 প্লাস 1/C2, বা জিনিসটাকে এভাবে বলা যায় CS সমান সমান হবে উপরে হবে গুণফল আর নিচে হবে তাদের যোগফল। দ্যাটস ইট। সো এগুলো তোমাদের কাজে লাগবে। এটা একটা গেল। 2 নম্বরে হচ্ছে যদি প্যারালাল থাকে তাহলে কি হবে। প্যারালাল থাকলে সূত্র হবে সিরিজের মতো, রেজিস্টরের সিরিজের মতো। রেজিস্টরের ক্ষেত্রে সিরিজ কিভাবে করতাম, যে RS সমান সমান R1 প্লাস R2। তাহলে এইখানে কেমনে করবা, এখানে সিরিজ হবে কি প্যারালালে, মানে ওরা আছে প্যারালালে সূত্র হবে কি সিরিজের মতো। তার মানে সিরিজের মতো মানে কি খালি যোগ হবে, আছে কিভাবে প্যারালালে, তার মানে সিপি। সো এই ছিল আমাদের কনসেপ্ট, যে যদি সিরিজে থাকে তাহলে সূত্র হবে রেজিস্টরের প্যারালালের মতো, যদি প্যারালালে থাকে তাহলে সূত্র হবে রেজিস্টরের সিরিজের মতো। সো এই ছিল আমাদের ধারকত্ব সমবায়। নেক্সট চলে যাব হচ্ছে টাইপ 6, টাইপ 5 গেল, এরপর টাইপ 6 ধারকত্বের শক্তি। ধারকত্বের শক্তি, তো শক্তি কয়েকটা ফর্মুলা আছে, আমরা জানি ইউ সমান সমান হাফ সিভি স্কয়ার। আবার ক্যাপাসিটির বেসিক ফর্মুলা যে টি ক্যাপাসিটার আসলে জিনিসটা কি, আধানের সাথে যদি তুমি ভোল্টেজ গুণ করো, ঠিক আছে। আচ্ছা, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আধানের সাথে যদি তুমি ভোল্টেজকে অনুপাত করো, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, যদি তুমি এটা গুণ করে দাও তাহলে হাফ ইন্টু কিউবি বা ভি কিউও বলতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তো দুইটা ফর্মুলা হয়ে গেল। তৃতীয় ফর্মুলায় চলে যাই। তৃতীয় ফর্মুলাটা হচ্ছে তুমি এখান থেকে আবার অন্য জিনিস বসায় দাও, যেমন হচ্ছে বি ইকুয়াল টু কিউ বাই সি যদি বসায় দাও তাহলে কি পাও, হাফ ইন্টু কিউ বাই সি যদি বসায় দাও তাহলে কিউ স্কোয়ার বাই 2c আরেকটা ফর্মুলা পাইলাম। এই যে তিনটা ফর্মুলা পাইলা, এগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে। আর ক্যাপাসিট্যান্স যদি বের করতে যাও, এটা তো বলা সমবায়, এটা অ্যাকচুয়ালি টাইপ 6 নাম দেওয়া উচিত ছিল, আর এটাকে টাইপ 7 নাম দেওয়া উচিত ছিল। কারণ কি, কারণ হচ্ছে বেসিক ক্যাপাসিট্যান্সটাকে আমাদের শিখতে হবে। হ্যাঁ, টাইপ 5টা আমি বেসিক ক্যাপাসিট্যান্স হিসেবে নাম দিব টাইপ 5 শুধু ধারকত্ব। শুধু ধারকত্ব প্রশ্ন করতে কেমনে বের করবো, যে সি সমান সমান এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এই যে একটা ধরো সমান্তরাল পাত ধারক, এই পাত ধারকের যে এরিয়া সেটা হচ্ছে এ, মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে ডি, ঠিক আছে। আর যে পদার্থ থাকবে সেটা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে কে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের চিত্র। এখান থেকে আমরা ধারকত্ব নির্ণয় করব, দেন ধারকত্বের সমবায় শিখলাম টাইপ 6 এবং ধারকত্বের শক্তি হিসেবে শিখলাম টাইপ 7। তো এই ছিল আমাদের কথাবার্তা, এগুলোই থেকে মোটামুটি সবগুলো পরীক্ষা আসে। যদি তোমরা এই সূত্রগুলো ভালো মতো বুঝো তাহলে তোমাদের আশা করি স্থিতিতে কোনো ধরনের প্রবলেম থাকবে না।